স্যার, বিয়ে করবেন আমায়? একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী তানহার মুখে কথাটি শুনে হতভম্ব হয়ে গেলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখে নিলাম কেউ শুনে ফেলল কিনা ওর কথাটি। না, কেউ নেই এদিকে। বললাম, কি বলছো এইসব? মাথা ঠিক আছে কি তোমার? তানহা বলল, দেখুন স্যার, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর হয়তো ভালোবাসেন। আপনি যে বাসায় এসে পড়ানোর চেয়ে আমাকে কাছ থেকে দেখতে আসেন বেশি সেটা, কিন্তু আমি সেই ক্লাস 9 থেকেই দেখে আসি। যাই হোক, আমি অনেক ভেবেছি বিষয়টা নিয়ে। এবার আমি যা ভেবেছি, আপনার মনেও যদি তাই থাকে, তবে মায়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। এটা ঠিক যে তানহাকে আমি পছন্দ করি এবং ভালোবাসিও, কিন্তু ওর পরিবারের যে স্টেটাস, তার সাথে কখনোই আমার পরিবারের স্টেটাস যায় না। আর তাই মনের কথা এতদিন মনে পুষে রেখেছি, কখনো মুখ ফুটে বলার সাহস করিনি। কিন্তু তানহা যে এতদিন ধরে বিষয়টি আন্দাজ করে আসে, সেটা শুনে রীতিমতো একটু লজ্জিতই হলাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে বললাম, আমি আসি তাহলে, আজ আর পড়াবো না। কথা শুনে তানহাও দাঁড়িয়ে গেল। বলল, আপনি কি আমায় এড়িয়ে যাচ্ছেন, নাকি আমার ধারণা ভুল? ধারণা যদি ভুল হয়ে থাকে, তবে আমি ক্ষমা প্রার্থী। আর যদি এড়িয়ে গিয়ে থাকেন, তাহলে কাল থেকে আর পড়াতে আসবেন না। আসলেও আমি আর পড়ব না। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। আগে কখনো এমন মুসিবতে পড়িনি আমি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মাথায় আসছে না কোনো কিছু। বেরিয়ে এলাম ওদের বাসা থেকে। তানহার বাবা ছিলেন একজন আমেরিকান প্রবাসী। ময়মনসিংহ শহরে ওদের 3টি বিশালাকার বিল্ডিং রয়েছে, যেগুলোতে আছে কয়েকশো দোকান। মাস শেষে লাখ লাখ টাকা ভাড়া ওঠে ফ্ল্যাটেরও। ওকে পড়ানোর জন্য ওর বাবাই আমাকে ঠিক করেছিলেন। ও যখন সেই ক্লাস 8-এ পড়তো তখন উনি প্রবাসে মারা যান গত বছর একটি রোড অ্যাক্সিডেন্টে। বিশ্বস্ত পড়ানোর মান ভালো হওয়ায় তানহার জন্য আর কোনো গৃহশিক্ষক দেখেনি তানহার মা। আর তাই তানহাকে পছন্দ করলেও মুখ ফুটে ওকে কোনোদিন ভালো লাগার কথাটি বলার সাহস করিনি। ভয় ছিল, যদিও ভুল বুঝে, যদি ওর মাকে সব বলে দেয়, কি হবে তখন? বাসায় শুয়ে আছি একা, রুমমেট বাইরে গেছে। এমন সময় কল আসলো তানহার মায়ের নম্বর থেকে। কিছুটা ঘাবড়ে গেলাম আমি। ভাবলাম, এর মধ্যে তানহা ওর মাকে সব কিছু বলে দেয়নি তো আবার। এসব ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলাম আমি। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, আজ কি তুমি তাড়াতাড়ি চলে গিয়েছিলে নাকি? তানহার মা শুরু থেকেই আমাকে তুমি করে বলতেন। বললাম, জি আন্টি, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আজ। কোনো দরকার কি? না, তেমন কিছু না অবশ্য। তোমার জন্য দুটো টি শার্ট ও একটি পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু বাসায় এসে তোমায় পেলাম না। যাক, অসুবিধে নেই, কাল মনে করে নিয়ে যেও, কেমন? আমি, আচ্ছা আন্টি। ওপাশ থেকে লাইনটা কেটে গেল। হাঁপ ছেড়ে যেন বাঁচলাম আমি। গত 3 বছরে আরও বহুবার এভাবে নানান জিনিস গিফট করেছেন উনি। এমনকি এই যে হাতের মোবাইলটা, এটাও। ডাটা অন করলাম ফেসবুকে ঢুকবো বলে, অমনি টিংটং করে কয়েকটি মেসেজ চলে আসলো। তানহা ছবি পাঠিয়েছে। না, ওর ছবি নয়, কাপড়গুলোর ছবি। সাথে লিখেছে, আগামী পরশু এই পাঞ্জাবিটা পরে আসতে পারবেন? এটা খুব পছন্দ হয়েছে আমার, আর আমি আশা করব আপনি কাল অবশ্যই আসছেন। কি, আসছেন তো? রিপ্লাই দিলাম, দেখো, আমি তোমায় পছন্দ করি আর ভালোবাসি। এটা যেমন সত্যি, ঠিক তদ্রূপ এটাও সত্যি যে আমার প্রতি থাকা তোমার মায়ের আস্থা, ভরসা, বিশ্বাসকে আমি আহত করতে পারবো না। কাজেই আসবো ঠিকই পড়ানোর জন্য, কিন্তু এই বিষয়টি এখানেই টেনে ফেলতে চাই আমি। তানহা, তার মানে আপনি আমার মাকে আমাদের বিষয়ে বলতে পারবেন না, তাই তো? আমি, হ্যাঁ ঠিক তাই, বলতে পারবো না। তানহা, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, বাই। এই বলেও চলে গেল চ্যাট থেকে। আমি ওর কোনো মেসেজ দিলাম না। পরদিন যথাসময়ে পৌঁছে গেলাম পড়ানোর জন্য। আমার উপস্থিতি টের পেয়ে আন্টি রুম থেকে বেরিয়ে এলেন। সামনাসামনি আমরা। ওনাকে সালাম দিলাম আমি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রিয়াদ? আমি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আন্টি, আলহামদুলিল্লাহ। লাঞ্চ করেছো? আমি, জি করেছি। আপনি? আন্টি, হ্যাঁ করেছি। তুমি রিডিং রুমে যাও তাহলে, সালমাকে বলে দিচ্ছি চা দিতে। তানহা চেয়ে কিছুক্ষণের মধ্যে, আচ্ছা ঠিক আছে। চলে এলাম রিডিং রুমে। এসে দেখি ছোট্ট নবাব চেয়ারে উঠে বসে আছে। তায়েফ মাহমুদ, তানহার ছোট ভাই। সবেমাত্র কেজি 1-এ পড়ছে ও। আদর করে ওকে আমি নবাব বলে ডাকি। আমাকে দেখলেই চকলেট চকলেট বলে পাগল করে ওঠে।
আমিও প্রতিদিন ওর জন্য চকোলেট নিয়ে আসি। ওকে চকলেট এনে দিতে আমার যে অনেক টাকা খরচ হয়ে যায় সে বিষয়টি আন্টির অজানা নয়। আর তাই হয়তো তিনি আমাকে প্রতি মাসের ২-৩ তারিখেই টাকাগুলো দিয়ে দেন। অ্যামাউন্টটা এমন যা কিনা ৪-৫টি টিউশনি করালেও হয়তো এত টাকা পাওয়া যেত না। উনি আমায় এত টাকা দিলেও কখনো জিজ্ঞেস করেনি কেন এত টাকা দেন। নবাবের হাতে চকোলেট ধরিয়ে দিতেই ও চলে যায় রুম থেকে। কিছুক্ষণ পরে কানে ভেসে আসে, মে আই কাম ইন? আমি, ইয়েস কাম ইন। চোখগুলো ফুলে আছে ওর। বুঝতে বাকি রইল না যে রাতে অঝরে বৃষ্টি ঝরেছে বহুক্ষণ। জিজ্ঞেস করলাম, জ্বর উঠেছে কি? কোনো জবাব দিল না ও। আবারও বললাম, তুমি কি ঠিক আছো? আবারও কোনো জবাব দিল না। পড়া বের করে বলে উঠল, নিন পড়ান। আমি বললাম, দেখো তুমি যা করছো সেটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটি কখনোই হবার নয়। এমন সময় আন্টির গলার আওয়াজ ভেসে আসলো, আসতে পারি? আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, জি আসুন। আন্টির মুখে মুচকি আসি আর হাতে দুটো শপিং ব্যাগ। এগিয়ে এসে টেবিলের উপর ব্যাগগুলো রেখে তা থেকে প্রথমে টি শার্টগুলো বের করলেন। আমায় দেখিয়ে বললেন, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আমি, এখন এসবের কি প্রয়োজন ছিল আবার? অযথায় খরচ করতে গেলেন। আন্টি এবার মুচকি এসে বললেন, কে বলেছে আমি অযথায় খরচ করতে গিয়েছি? এগুলো আমি নই, এগুলো পাঠিয়েছে আমার ছোট বোন, তোমার সারা আন্টি। গতকাল মার্কেটে দেখা করতে বলেছিল আমায়। দেখো তো পাঞ্জাবিটা পছন্দ হয় কিনা। আর শোনো, সারা বলেছে আগামী শুক্রবার এই পাঞ্জাবিটা পরে তুমি যেন ওদের বাসায় যাও। জুমার পর তোমার দাওয়াত সেখানে, বুঝেছ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন এসব? আর তাছাড়া আমি তো সারা আন্টিদের বাসায় যাইনি কখনো, চিনব কি করে? আন্টি, সে আমি ব্যবস্থা করে দেব নে, সেসব তোমায় ভাবতে হবে না। আমি আসি এবার, তোমরা কন্টিনিউ করো। আন্টি চলে গেলেন রুম থেকে। এদিকে মুহূর্তেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল তানহার। ও তড়িঘড়ি করে ফোন হাতে নিল। বললাম, কি ব্যাপার, কি হয়েছে? তানহা, প্লিজ আমাকে একটু সময় দিন। এই বলেও কাউকে যেন কল করলো। ওপাশ থেকে রিসিভ করতেই তানহা বলে উঠল, রুবি চ্যাটে আয় তো একটু, এক্ষুনি আয়। কিছুই বুঝতে পারছিলাম না আমি, কিন্তু এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়াও আর কোনো উপায় ছিল না আমার। তানহা চ্যাট করতে লাগলো। মিনিট ৫ পর ও ফোনটা রেখে দিল। বললাম, কি হয়েছে? আর রুবির সাথে কিসের কথা বলে এখন? তানহা, আন্টি ঠিক করেছে রুবিকে আপনার কাছে পড়াবে বলে। ও আমার সাথে পড়ে একই কলেজে। ও আমার সব নোটস দেখত, অনেক হেল্প নিত আমার থেকে। আপনার দেওয়া সব শিটের ফটোকপি করে নিত ও। এতদিন যা ভয় পাচ্ছিলাম হয়তো তাই হতে চলেছে। যাই হোক, আপনি পড়ান। আপনার তো এসবে কোনো অসুবিধা নেই, পড়ান। আমি বুঝতে পারছিলাম না আসলে ঠিক কী হতে চলেছে। তানহা কিছুটা বুঝতে পারলেও ও বিস্তারিত আমায় বলছিল না, হয়তো কিছু আড়াল করছিল আমার থেকে। তবে ওর চেহারা দেখে এটা আন্দাজ করতে পারছিলাম যে যা হতে চলেছে তা মোটেও ভালো কিছু বয়ে আনবে না। আজ মঙ্গলবার। তানহা বলেছিল পরশুদিন মানে আগামীকাল যেন পাঞ্জাবিটা পরে পড়াতে আসি। ও কি তাহলে কাল জানাতে পারেনি যে কাপড়গুলো ওর মা নয়, বরং ওর আন্টি গিফট করেছে? আজ আবার আন্টি সাফ সাফ বলে দিলেন শুক্রবার যেন পাঞ্জাবিটা পরে সারার আন্টির বাসায় যায়। তাহলে তানহা যে বলেছিল এটা পরে ওকে আসতে, তার কি হবে? আর কাল যদি পাঞ্জাবি পরে আসি তাতে যদি আন্টি কিছু মনে করেন তো? না, আমার মাথায় এখন আর কাজ করছে না কিছু। এসব ভাবতে ভাবতে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম আমি। তানহার কথা শুনে হুঁশ ফিরল আমার। ও বলল, কি হলো, পড়াবেন না? আমি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়াবো, দাও বই দাও। আমি বই নিয়ে পাতা উল্টাচ্ছি আর অপলক তাকিয়ে আছে আমার দিকে। কি হতে কি হয়ে গেল এই দুদিনে আসলে বুঝতেই পারিনি। ভালোই তো চলছিল এতদিন, এখন না পারছি ওকে ভালোভাবে পড়াতে, আর না পারছি পড়ানো ছেড়ে দিতে। হুট করে তো আর টিউশনের ব্যবস্থা করানো যায় না। আর তাছাড়া তানহাকে পড়ানো ছেড়ে দিতে হলে ওর যৌক্তিক কোনো রিজন অবশ্যই আন্টিকে জানাতে হবে। কি করব আমি, সেসব ভেবে দিশেহারা হয়ে যাচ্ছি। এমন সময় তানহা বলে উঠল, শুনুন, আমি যে আপনাকে বলেছিলাম পাঞ্জাবি পরে পড়াতে আসতে, সেটা কাল আসতে হবে না, বরং শনিবারে আসেন পাঞ্জাবি পরে, আর শুক্রবারে যান রবিদের বাসায়। আগে গিয়ে দেখুন আন্টি কি বলেন। আর হ্যাঁ, রুবি একটি ছন্দনাম দিয়ে ফেক আইডি খোলে, সেটা আপনার সাথে অ্যাড আছে, নাম দূর আকাশের চাঁদ।
আপনার নিকনিক আবার চাঁদ কিনা। এবার বুঝতে পারছি সবই ওর প্ল্যান মতোই হচ্ছে। তানহা কথাগুলো বলছিল আর যেন রেগে মেগে একেবারে ফেটে পড়ছিল। বললাম, সবই ওর প্ল্যান মতোই হচ্ছে মানে? কিসের প্ল্যান? আর আমি যে মনে মনে এখন পাঞ্জাবির বিষয়টা নিয়ে ভাবছিলাম, সেটা তুমি টের পেলে কী করে? তানহা, আপনাকে এত কিছু জানতে হবে না, পড়ান। আমাকে চুপ থাকতে দেখে এবার একটু রাগান্বিত স্বরে তানহা বলল, শুনুন, মায়ের কাছে আমাদের বিয়ের কথা নিয়ে কিছুই বলতে হবে না আপনার। এতদিন যেভাবে আসতেন, স্টে করতেন, পড়াতেন, আবার চলে যেতেন, এখন থেকেও ঠিক সেই প্যাটার্নই ফলো করবেন। ভুলে যাওয়ার চেষ্টা করবেন আমি যে আপনাকে কোনো কিছু বলেছিলাম। আর গতকাল ও আজকের সব কিছুর জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করুন আমায়। দয়া করে এবার আপনি স্বাভাবিক হন। এমন সময় দরজায় করাঘাত করল কেউ। যদিও পড়ানোর সময় সবসময় আমি রিডিং রুমের দরজাটা খোলাই রাখি, তথাপি দরজা খোলা থাকার পরও একমাত্র নবাব ছাড়া আর কেউই কখনো বিনা অনুমতিতে রুমে প্রবেশ করেনি। ফিরে দেখি সালমা খালা এসেছেন, হাতে ট্রে। বললাম, খালা আসুন ভেতরে। উনি ধীরগতিতে ভেতরের দিকে আসছেন। অমনি তানহা উঠে এগিয়ে গিয়ে খালার হাত থেকে ট্রেটা নিয়ে নিল, সাথে বিদায় করে দিল ওনাকে। চলে গেলেন উনি। সালমা খালাকে আমি আসার পর থেকেই তানহাদের বাসায় কাজ করতে দেখি আসি, তবে কোনোদিন দেখিনি ওদের বাসার কেউ কোনো কিছু নিয়ে ওনার সাথে রুক্ষ ভাষায় কথা বলেছে। তানহাদের এমন ছোট ছোট বিষয়গুলো সত্যি আমার খুব ভালো লাগে। অনেক দেখেছি, অর্থবিত্তের দাপটে মানুষ আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। অবশ্য যদিও সবাই একরকম হয় না। চুপচাপ বসে আছি আমি। তানহা ট্রে থেকে চায়ের কাপটি আমার সামনে আস্তে করে রেখে দিতে দিতে বলল, এই নিন চা, এটি পান করুন, দেখবেন মনটা ফুরফুরে হয়ে গেছে। সালমা খালার বানানোর চা বলে কথা। আর শুনুন, আপনার একটা গ্রিন কালার পাঞ্জাবি ছিল না, সেটা কাল গায়ে দিয়ে আসবেন। এটা এমনি বলতেছি, আসলে আমার ভালো লাগবে। আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে মাথা নেড়ে ওকে সায় দিলাম, হ্যাঁ আসবো। আমি বুঝতে পারছিলাম তানহা টোটাল বিষয়টাকে স্বাভাবিক করে তোলার জন্য এত এত কথা বলছিল। ওর দিক থেকে কোনো কমতি ছিল না আমাকে চাওয়ার। কিন্তু আমি তো ওকে নিজের করে পাবার বিষয়টিকে নিছক কল্পনা ছাড়া কখনো বাস্তব বলে ভাবতে পারছি না। পড়াচ্ছি আর চা পান করছি। তানহাকে খেয়াল করছি, সেই তখন থেকে পড়ায় মনোযোগী হওয়ার ব্যর্থ প্রয়াস করে চলেছে। বললাম, আচ্ছা, রুবিদের বাসায় কে কে আছেন? আমার মুখে এমন প্রশ্ন শুনে ও যেন আটকে উঠল। বলল, আন্টি, রুবি, রুবির ছোট ভাই রায়ান, আর ছোট বোন ঋতু। আর আঙ্কেলের কথা জানেনই হয়তো, তিনি তো গত বছর স্ট্রোক করে মারা গিয়েছিলেন। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? চোখগুলো বড় বড় করে প্রশ্নটি করল তানহা। আমি এবার মুচকে এসে বললাম, বারে, রুবিকে পড়াতে যাব, আর ওদের বাসার সকলের সম্বন্ধে আইডিয়া নিয়ে যাব না তো তা কী করে হয় বলো তো? তাই তোমার থেকে একটু ধারণা নিয়ে নিলাম। যাই হোক, রুবিকে তুমি আর কোনো শিট দিবা না, ওকে আমি অন্য স্টাইলে পড়াবো, এক্সট্রা কেয়ার করে। কথাগুলো শুনে মুহূর্তের মধ্যেই তানহার চেহারাটা লাল টকটকে হয়ে গেল। বসে থেকেই ওর শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। এবার ও দাঁতে দাঁত কামড়ে বলল, কি বললেন আপনি? কথাগুলো আবার বলুন তো। রুবিকে আপনি এক্সট্রা কেয়ার করে পড়াবেন? অন্য স্টাইলে পড়াবেন? চায়ে বিষ দিয়ে আপনাকে মেরে ফেলবো আমি। আপনি শুধুই আমার, আর কারো না, কারোর না। কথাগুলো একশ্বাসে বলে বেরিয়ে গেল রুম থেকে। আমিও চাইছিলাম ওর ভেতরের কথাগুলো জানতে। প্রতিটি মেয়ে লোকের ভেতরে যেমন সরলতা ও কোমলতার বসবাস রয়েছে, তার পাশাপাশি রয়েছে হিংস্রতাও। এরা একে অপরের পড়শি। আর আমি চাইছিলাম ওর ভেতরের হিংস্রতাকে একটু দেখার জন্য। না, এই হিংস্রতা কারোর কোনো ক্ষতির সাধিত করে না। এই হিংস্রতা অন্য। এটি মনের মানুষকে আপনার আগলে রাখতে অনেকটা ম্যাগনেটের মতোই কাজ করে। রিডিং রুমের পাশে তানহার বেডরুম। এত বছর ধরে পড়ায়, অথচ কোনোদিন সেদিকে ভুলেও কখনো উকিঝুঁকি দিইনি, দিতেও নেই। কারো বেডরুমে উইদাউট পারমিশন ঢোকা উচিত নয়। এমনকি আশপাশ দিয়ে হেঁটে গেলেও সেদিকে তাকানো ঠিক নয়। তানহা ফোন ইউজ করছে ক্লাস 10-এর মাঝামাঝি সময় থেকে। এর মধ্যে বিশেষ প্রয়োজনে হাতে গোনা কয়েকবার ওর সাথে ফোনে কথা হয়েছে, সেগুলো দরকারি কথা, স্টাডি রিলেটেড। এবার ফোনটা হাতে নিলাম ওকে ফোন দিতে, কিন্তু এখন কারণ অন্য। রাজকুমারীর অভিমান ভাঙাতে হবে। বাস্তবতা যাই বলুক না কেন, দুই ফ্যামিলির স্ট্যাটাস মাঝখানে যত ব্যবধানে গড়ুক না কেন, আমার রাজকুমারী তো এখন তানহাই। কথাগুলো মনে মনে ভাবলাম আর হাসলাম।
এবার কল দিলাম ওকে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। আবার দিলাম কল, এবার রিসিভ করলো। আমি কিছু বলার আগেও বলে উঠল, কেন ফোন দিয়েছেন আমায়? আপনি না রুবিকে এক্সট্রা কেয়ার করে পড়াবেন বললেন, যান ওকে গিয়েই পড়ান আপনি, আমাকে নয়। আমি আর পড়ব না, চলে যান আপনি। বুঝতে পারলাম কথাগুলো গিয়ে শুধু ওর কানেই পৌঁছানি, বরং সরাসরি কলিজায় গিয়ে আঘাত করেছে। আমি বললাম, শোনো, আমাকে কিছু সময় দাও। আমি তোমার মায়ের সাথে সুযোগ বুঝে বিষয়টা নিয়ে কথা বলবো। আর অমনি যেন বিছানায় আনন্দে লাফিয়ে উঠল। ওপাশ থেকে ভেসে আসা শব্দগুলো তো তাই মনে হলো আমার। বলল, ও রিয়েলি, প্রমিস? আমি হেসে বললাম, প্রমিস। এবার পড়তে এসো। এই বলে ফোনটা কেটে দিলাম। আমি নিজেকে নিজেই প্রশ্ন করলাম, কী রে রিয়াদ, তুই আবার একজন মেয়ের ইমোশনালের খেলায় মেতে উঠছিস না তো? যা করছিস সব ভেবেচিন্তে করছিস তো? তুই কি জানিস তানহার মা এতে রাজি না হলে পরিণামে ঠিক কী হতে পারে? আর তানহাকে এখন যে রঙিন স্বপ্ন দেখিয়েছিস, পারবি তো সেটাকে বাস্তবে রূপদান করতে? ভেবে দেখ আরও। এখনও সময় ফুরিয়ে যায়নি, এখনও সব কিছু নিয়ন্ত্রণেই আছে। মানুষের ভেতরের ইমোশনগুলো তার চারদিকের বাস্তবতার অনুকূলে সর্বদা ভাবতে বাধ্য করে, এটাই স্বাভাবিক। আমারও এমন হচ্ছে। তবে আমি যতদূর এগিয়েছি সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। কারণ একটু আগেই তানহাকে আমি যে আনন্দের সাগরে ভাসিয়েছি, এখন আবার তাকে সেই সাগরে ডুবিয়ে মারতে পারবো না। এটা সম্ভব নয় আমার দ্বারা। এ যেন নিজের সাথেই নিজের যুদ্ধ বেঁধে গেল আমার। এমন সময় তানহা এসে দরজায় দাঁড়ালো। আমিও সেদিকে তাকিয়েছিলাম ওর ফেরার অপেক্ষায়। না, এখন আর মুখে কোনো কথা নয়, চোখের ভাষায় দুজনে কথা বলে নিলাম। রুমে ঢুকলেও চোখগুলো লাল, তবে মুখটা হাস্যোজ্জ্বল, চন্দ্রমুখীও। মানে ওর মুখের আকৃতিটা চাঁদের মতো গোল। এ ধরনের মেয়েদের স্বামীরা 12 মাসে ভরা জ্যোৎস্নার সৌন্দর্য অবলোকন করে থাকে। কে জানে, আমার ভাগ্যে থাকলে হয়তো আমিও তেমন ভাগ্যবান স্বামী হব। পড়ালাম, চলে যাব এমন সময় ইচ্ছে করেই শপিং ব্যাগগুলো রেখে দরজার দিকে এগিয়ে গেলাম আমি। এমন সময় পেছন থেকে ডেকে উঠল তানহা, এই যে শুনুন। দাঁড়িয়ে ফিরে তাকালাম ওর দিকে। ও সামনে এসে ভ্রুগুলো বাঁকিয়ে বলল, ইচ্ছে করে ব্যাগগুলো রেখে যাবার বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল। সাথে একগাল হাসি। রীতিমতো অবাক হলাম আমি। বললাম, গতকাল পাঞ্জাবির বিষয়টা যখন আমার মনে চলছিল তখনও সেটা ধরতে পেরেছিলে, আর এখনও? কিন্তু কিভাবে? তানহা মুচকি এসে বলল, এভাবে মন থেকে আপনাকে পড়ে ফেলতে পারি বলেই তো আপনাকেই চাই, বুঝেন না? আমার মুখ থেকে জবাব দেবার মতো আর কোনো শব্দ উচ্চারিত হলো না। চোখে চোখ বিনিময় করে ব্যাগগুলো নিয়ে বেরিয়ে গেলাম। বাসায় ফিরে দেখি রুমমেট রেজা ব্যাগ গোছগাছ করছে। জিজ্ঞেস করলাম, কী রে, কী হয়েছে? আমার কথা শুনে রেজা আমার দিকে তাকাতে দেখে ওর চোখে পানি। এগিয়ে গেলাম ওর দিকে, কাঁধে ব্যাগ রেখে নিচু স্বরে বললাম, রেজা, সব কিছু ঠিকঠাক আছে তো? অমনিও সজোরে জড়িয়ে ধরলো আমায়, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওকে সামলে নিয়ে বললাম, আরে বলবি তো আমায়, কি হয়েছে বল। কান্নামাখা স্বরে রেজা বলল, আমার মার নাই রে রিয়াদ, আমার মার নাই। ওর মা মারা গেছেন তাহলে? কিন্তু কিভাবে মারা গেলেন? সেসবের চেয়ে এখন বেশি প্রয়োজন ওর কাছে বাড়ি যাওয়ার মতো হাতে টাকা পয়সা আছে কিনা সেটা জিজ্ঞেস করার। কিন্তু জিজ্ঞেস করলে তো আবার লজ্জায় না থাকলেও বলতে পারে আছে। তাই সেটা ভেবে আর জিজ্ঞেস করলাম না। মানিব্যাগ থেকে একটি 500 টাকার নোট, 4টি 100 টাকার নোটও, 2টো 50 টাকার নোট, মোট 1000 টাকা বের করে ওর পকেটে রেখে দিয়ে বললাম, এগুলো রাখ। এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করিস। আর আমি তোর নাম্বারে বিকাশ থেকে কিছু টাকা রিচার্জ করে দিচ্ছি, কাজে লাগবে। কাঁদিস না, শক্ত হ, ধৈর্য ধর। আমার এসব দেখেও আমার দিকে এমনভাবে তাকালো, মনে হচ্ছিল আমি যেন ওর মায়ের পেটের ভাই হই। কিন্তু আমাদের তো এমনই হওয়া উচিত, তাই নয় কি? না হলে আর মানুষ মানুষের জন্য বলা হয়ে থাকে কেন? এবার রেজাকে নিয়ে বাইরে বের হলাম। বেরিয়েই একটি অটোরিকশা পেয়ে গেলাম। দুজনে চড়ে বসলাম তাতে। ড্রাইভারকে বললাম, চাচা, আমরা ব্রিজের পার যাব, চলুন। ব্রহ্মপুত্রের পাড়ে একটি অবস্থিত। এখান থেকে রেজাদের বাড়ি যাবার বাস পাওয়া যায়। রিকশায় বসে ওকে সাহস দিচ্ছিলাম, ধৈর্য ধরতে বলছিলাম যেন ও ভেঙে না পড়ে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠল আমার। বের করে দেখি আননোন নম্বর। রিসিভ করলাম। ওপাশ থেকে একটি মেলে কণ্ঠ ভেসে আসলো, মিস্টার রিয়াদ বলছেন? আমি বললাম, ইয়েস। আপনি? ওপাশ থেকে, আমি রবি বলছি, তানহার খালাতো বোন। কেমন আছেন আপনি? আমি।
ফর্মালিটি মেনটেন না করতে পারার জন্য সরি। আই উইল কল ইউ লিটার, বাই। এ বলে ফোনটা কেটে দিলাম আমি। রেজা চুপচাপ বসে আছে, যেন একটা পাথর। হবে নাইবা কেন? একজন সন্তানের জন্য মায়ের উপস্থিতি আর অনুপস্থিতি যে কতটা সুখ দুঃখের ফারাক, সেটা তো তারাই টের পায় যারা এর ভুক্তভোগী। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে বাসের টিকিটও কেটে দিলাম ওকে। এরপর সিটে বসিয়ে পানি কিনে দিয়ে বাস ছেড়ে যাওয়া অবধি ঠায় দাঁড়িয়ে রইলাম কাউন্টারে। এটাই হয়তো ওর মনে কিছুটা হলেও সাহসের সঞ্চয় করবে, বিন্দুমাত্র হলেও বা কম কি। আর আমিও সেটাই করতে চেয়েছি। বাস ছেড়ে যাবার পর রিকশায় চড়ে কল দিলাম ওই নম্বরে। রিং ঢুকতে দেরি, রিসিভ করতে দেরি না, যেন বসেছিল কলের অপেক্ষায়। রিসিভ করে ওপাশ থেকে বলে উঠল, আমি অপেক্ষা করছিলাম আপনার ফোনের জন্য। যাক, ভালোই হলো। গতকাল তানহা বলেছিল আপনি নাকি কোনো মেয়ে লোকের সাথে ফোনে কথা বলেন না। আমি ওকে বলেছিলাম আমি কথা বলে দেখে দিব। করলাম সেটা। কালোকে কলেজে গিয়ে কল রেকর্ডগুলো প্রুফ হিসেবে শোনাবো। কথাগুলো শুনে বিস্মিত হয়ে গেলাম আমি। বললাম, এসব সামান্য বিষয় নিয়ে এমন করতে হয়? রুবি, আচ্ছা বাদ দিন এসব। শুক্রবারে আসছেন তো আমাদের বাসায়? আর হ্যাঁ, অবশ্যই পাঞ্জাবিটা পরে আসবেন। আমি এটি পছন্দ করেছিলাম ভিডিও কলে। মা যখন মার্কেটে গিয়েছিল তখন আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। রুবির কথা যতই শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। ভাবতে লাগলাম, তানহা যে বলেছিল সব কিছু রুবির প্ল্যান মতোই হচ্ছে, তাহলে কি এসবই প্ল্যান? কিন্তু কেন? কিছুটা নিচু স্বরে রুবিকে বললাম, আচ্ছা কাইন্ডলি বলবেন কি আমাকে নিয়ে আপনার মাথায় ঠিক কিসের প্ল্যান ঘুরপাক খাচ্ছে? রুবি, এভাবে ফোনে বললে তো গোটা বিষয়টাই সাদামাটা হয়ে যাবে, তাই এভাবে নয়। তার চেয়ে বরং আপনি আমাদের বাসায় আসুন, কদিন পরান, চেনা পরিচয় হোক। তারপর না হয় নিরিবিলি একদিন ছাদে দুজনে পায়চারি করতে করতেই সে বিষয়ে কথা বলে নেওয়া যাবে। তাছাড়া এত তাড়াহুড়ো করার মতো তো কিছু দেখছি না আমি। আপনি কি বলেন? এতক্ষণে ওর প্ল্যানটা অনেকাংশেই আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, তবে সেটা শতভাগ নয়। কৌশল অবলম্বন করলাম এবার। বললাম, তা শুক্রবারের রান্নাবান্না কে করতে চলেছি আমার জন্য? আমি তো আবার যার হাতে রান্না করা খাবার গিলতে পারি না। অমনি ওর গলার স্বর 100 থেকে 10.5 ভলিউমে নেমে এলো। শোনা যাচ্ছে, না মানে এ রান্না করবে মানে? এ আমি তো ও মানে রান্না অতটা ভালো পারি না, তাই রান্নার কাজটা করবে কাজের লোকে। খুব ভালো রান্না করেন ওই মহিলাটি, যিনি আমাদেরকে রেঁধে দিয়ে যান। সেই টেস্টি হয়। আমি এবার একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কি বলছেন এইসব? আমি তো সপ্তাহের প্রায় 4 দিনই তানহাদের বাসায় লাঞ্চ করি। তানহার মা আমায় ফোন দিয়ে আগেই ডেকে নেন তাদের সাথে গিয়ে লাঞ্চ করতে। আর আমাকে যেদিনই খাওয়াতে চান সেদিনই তানহা অন্যান্য খাবারের পাশাপাশি নিজ হাতে আমার জন্য আমার সব ফেভারিট আইটেমগুলো রেঁধে রাখে। তানহার হাতের রান্নার কথা কি যে বলবো, আর একেবারে লাজবাব। আসলে ওই যে প্রবাদ আছে না, যে রাধে সে চুলো বাঁধে। তানহা মেয়েটাও ঠিক তাই, একেবারে একটা অন্যরকম মেয়ে। বলতে গেলে এমন মেয়ে হয় না। কথাগুলো বলার পর মনে হলো যেন কোনো পোকা গন্ধ এসে নাকে লাগছিল আমার। না, আমার ফোনের কোনো কিছু পড়েনি। এটি ফোনের ওপাশে থাকা রুবির থেকে আসে। জানতাম ও পড়বে এসব শুনলে, আরও আমি এমনটাই চেয়েছিলাম। এবার কোনো রকমে রুবি বলল, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে রাখছি। আচ্ছা, বাই। ততক্ষণে এসে বাসার সামনে পৌঁছে গেছি। রিকশাওয়ালা চাচার বয়স 40 অর্ধে ঊর্ধ্বে হবে। ওনার ভাড়া যেখানে 20 টাকা, সেখানে 20 টাকা নোটের ভাঁজে 5 টাকা বাড়িয়ে 25 টাকা দিলাম। 5 টাকা বেশি দেওয়ায় উনি আমার দিকে বাড়তি 5 টাকা দিয়ে বললেন, না বাবা, 5 টাকা হয়তো ভুলে দিয়ে দিয়েছ। আমি ওনার সততায় অবাক হলাম। ভেবেছিলাম হয়তো ভাঁজ না খুলেই পকেটে রেখে দিবেন, কিন্তু তা করলেন না। ওনার গলায় গামছা ঝুলেছিল। এবার এগিয়ে গিয়ে সেই গামছা দিয়ে ওনার কপালের ঘাম মুছে দিতে দিতে বললাম, কিছু মনে করবেন না চাচা, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? চাচা হেসে উত্তর দিলেন, আমাদের সময়ে পড়ালেখা করার এত সুযোগ সুবিধা ছিল না বাবা, তাই করি নাই। আমি বিস্ময়ের সুরে বললাম, চাচা, আপনাকে এই 5 টাকার নোটটি আমি ইচ্ছে করেই বেশি দিয়েছি, অথচ আপনি একজন নিরক্ষর সাধারণ রিকশাওয়ালা হয়েও সততার সাথে তা আমায় ফিরিয়ে দিচ্ছেন। আর অন্যদিকে পড়াশোনা জানা এদেশে এমন হাজারো শিক্ষিত মানুষরূপী জানোয়ার রয়েছে, যারা কিনা তাদের কলমের খোঁচায় দেশটাকে লুটে পুটে খাচ্ছে। সত্যি, মানুষ ও প্রকৃত মানুষের মাঝেই কত না বিস্তর ফারাক। আচ্ছা, টাকাটা রাখুন আপনার কাছে। এই বলে আমি চলে আসি।
এমন সময় পেছন থেকে উনি ডেকে উঠলেন। ফিরে তাকাতে রিকশাওয়ালা চাচা একগাল হেসে বললেন, তানহার নামটা তো বাবা খুব সুন্দর, ভালো টালো কি বাসোটা কি নাকি তারে? আমি ওনার কথা শুনে হেসে দিলাম। তা দেখে উনিও হেসে উঠলেন। তারপর ক্রিং ক্রিং বেল বাজিয়ে চলতে শুরু করলেন আপন গন্তব্যের পথে। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, এমন সময় মনে পড়ল রুবির ওই ফেক আইডির কথা। সার্চ অপশনে গিয়ে লিখলাম দূর আকাশের চাঁদ। ফ্রেন্ড লিস্টে এই নামের একটি আইডিও আছে দেখা যায়। ঢুকলাম তাতে। অ্যাবাউট আর টাইমলাইন ভালোভাবে ঘাটাঘাটি করলাম, না কাজে আসার মতো কোনো ধরনের ইনফরমেশনই পেলাম না। এমন সময় টিংটং করে মেসেঞ্জারে মেসেজ আসলো। তানহার আইডি থেকে এসেছে। লিখেছে, আসসালামু আলাইকুম, কী করা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করা হচ্ছে। তুমি? সেম। খেয়েছেন রাতে? হ্যাঁ খেয়েছি। তুমি? তানহা, জি খেয়েছি। আমি, আচ্ছা। এরপর বেশ কয়েক মুহূর্ত কেটে গেলেও আমি কোনো মেসেজ দিলাম না। এবারও লিখল, কি ব্যাপার, কথা বলতে কি ভুলে গেছেন? এত চুপচাপ যে? আমি হাসির ইমোজি সহ রিপ্লাই দিলাম, ঠিক তা নয়, কথা বলতে ভুলে যাব কেন, বরং কথা বলতে ভয় পাচ্ছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়। ও বিস্ময়ের ইমোজি সমেত লিখল, কি বলছেন এসব? আপনি ভয় পাচ্ছেন, তাও আবার আমাকে? আমি, এতে এত অবাক হওয়ার কি আছে? যাকগে, শুক্রবারে তুমি আমায় নিয়ে যাবে রবিদের বাসায়, ঠিক আছে? তানহা, আপনার মাথায় এখনও রবির কথা ঘুরছে? কাল আসুন আপনি, মেরে ফেলবো আপনাকে। বাই। রিপ্লাই দিয়ে মুহূর্তে চেয়ার থেকে উদাও হয়ে গেল ও। বুঝতে পারছি রবির কথাও একদম সহ্য করতে পারে না। হয়তো এমন কিছু তানহা জানে যা আমি জানি না, কিন্তু কি সেটা তা আমাকে জানতেই হবে। কি চলছে তানহার রবির মধ্যে? এসব ভাবতে ভাবতে ওকে কল দিলাম। এবার রিসিভ করলো না। ভাবলাম কল দেখে হয়তো চ্যাটে আসবে, না তাও এলো না। আবার কল দিলাম, না কোনো সাড়া নেই। কিছুটা ঘাবড়ে গেলাম আমি। অনবরত কল দিয়েই যাচ্ছি। মিনিট পাঁচেক পর কল রিসিভ করলো। তাতে হাঁপ ছেড়ে যেন বাঁচলাম আমি। ওপাশ থেকে ভেসে আসলো সেই মধুর সুর। কি ব্যাপার, গলার পানি কি শুকিয়ে গিয়েছিল নাকি? জানেন না, একজন মেয়েলোক কখনোই তার মনের মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না। এটা পারে না তারা। মনের মানুষকে একান্তে নিজের করে পেতে এরা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতেও পিছপা হবে না। আর কখনো যদি আমার সামনে ওর নাম আপনি মুখে নিয়েছেন তো দেখবেন আপনাকে কি করি আমি। ভাবছি কি সাংঘাতিক বিষয় না? ওর সাথে কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নত কখন কে করে বসে কে জানে। বললাম, আচ্ছা মনে থাকবে। তা এখন কি ফোনে কথা হবে নাকি চ্যাটে আসবা? তানহা ফিসফিস করে বলল, অসুবিধে কিসের, একটু ফোনে কথা বলি। আমি বললাম, অসুবিধে নেই, তবে আমার ব্যালেন্স মনে হয় তেমন নেই, কেটে যাবে লাইন। অমনি লাইনটা কেটে গেল। ব্যালেন্স চেক করতে যাব এমন সময়ও কল দিয়ে দিল। রিসিভ করলাম। ও বলল, হ্যাঁ বলুন এবার। যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে আমার ফোনে। আমি, আরে আমার তো বিকাশে টাকা ছিল, সেখান থেকেই রিচার্জ করে নিতে পারতাম। তুমি কল দিতে গেলে কেন? তানহা, হয়েছে হয়েছে, এবার এসব কথা বাদ দিয়ে কাজের কথা বলুন তো। আমি, কই, আমাদের তো কোনো কাজের কথা নেই। আপনি না, আসলেই। আমি, আমি কি আসলেই? তানহা, কাজের কথা হলো আমার মায়ের কাছে কখন আমাদের বিষয়ে বলবেন সেটা বলুন। তা কখনো ঠিক করিনি। কমাস পরে আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম। এক্সাম দিই, রেজাল্ট হোক, চাকরির বন্দোবস্ত হোক, তারপর দেখা যাবে। তানহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আচ্ছা, তা কি করবেন এখন? এই তো ফেসবুকিং করব, আর অনলাইনের খবরাখবরে চোখ বোলাবো। তুমি? তানহা, আচ্ছা, আপনি কি কি খেতে পছন্দ করেন বেশি? আমি, আগে বলো, তুমি কি কি সবচেয়ে ভালোভাবে রান্না করতে পারো? সে সময় রুবিকে ওই কথাগুলোকে মেন্টালি ডাউন করে দেওয়ার জন্য বলেছিলাম। সফলও হয়েছি। প্রকৃতপক্ষে তানহার হাতের রান্না খাওয়ার সুযোগ এখনও সেভাবে হয়ে ওঠেনি। এবার তানহা বলল, আমি তো প্রায় সব কিছু রান্না করতে পারি। আমি সব কিছু রান্না শিখেছিলাম আমার দাদির কাছ থেকে। দাদির হাতের রান্না ছাড়া বাবা খেতেনই না। আমার দাদি মারা যাবার পর বাবা খেতেন আমার হাতের রান্না। খেতেন আর বলতেন, এ যেন আমার মায়ের রান্না করেছেন। আচ্ছা যান, আগামীকাল আপনাকে বিরিয়ানি রেডি খাওয়াবো, কেমন? আমি হেসে বললাম, আন্টি যদি কিছু বলেন তো? তানহা, মাথা খারাপ আপনার? মা যদি জানতে পারেন আমি আপনাকে রান্না করে খাওয়াচ্ছি, তাতে বরং উনি খুশি হবেন। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন কেন খুশি হবেন কেন?
তানহা, কারণ বাবা মারা যাবার পর আমি কখনোই আর কারোর জন্য সেভাবে কিছুই রান্না করিনি তাই। ওর কথা এবার আমি আরও বিস্মিত হলাম। বললাম, আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও নাকি? তানহা, আচ্ছা ঠিক আছে, আর আপনিও শুভরাত্রি। আমি, শুভরাত্রি। পরদিন যথাসময়ে গিয়ে হাজির হলাম তানহাদের বাসায়। সালমা খালা ড্রাই মপ দিচ্ছেন ফ্লোরে। নবাব খেলায় মত্ত। আন্টির কোনো সাড়া শব্দ নেই। এমন সময় কল আসলো ফোনে। এ কি, এটা তো আন্টির নম্বর। রিসিভ করলাম। আমি, আসসালামু আলাইকুম। আন্টি, ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, এসেছো বাসায়? আমি, জি আন্টি, মাত্র এলাম। আন্টি, জানতাম চলে আসবে। তোমার পাঞ্চুয়ালিটি যে এমন। যাই হোক, তানহাকে দেখলাম খুব যত্ন সহকারে আজ তোমার জন্য বিরিয়ানি রান্না করতে। খেয়ে যেও। আমি একটি দোকান বিউটি পার্লারের জন্য ভাড়া দেওয়ার বিষয়ে কথা বলতে এসেছি। এরপর তোমার ছাড়া আন্টির বাসায় যাব। ফিরতে দেরি হতে পারে। খেয়ে যেও কেমন? আমি, আচ্ছা আন্টি, খেয়ে যাব। আমার কথা শোনার পর আন্টি কেটে দিলেন লাইনটা। বুঝতে আর বাকি রইল না যে তানহা কতটা যত্ন সহকারে রান্নাবান্না করেছে আজ। তবে ওকে কোথাও দেখতে না পেয়ে সালমা খালাকে জিজ্ঞেস করলাম, খালা, তানহা কোথায়? মামনি তো কিছুক্ষণ আগে এখানেই ছিল। দাঁড়ান দেখছি আমি। আমি এবার চলে গেলাম রিডিং রুমে। খেলায় মত্ত থাকায় এতক্ষণ না আসলেও এখন থেকে নবাব চলে এসেছে তার পাওনা নিতে। ওকে চকোলেট দিয়ে গাল টেনে টান দিলাম আমি। মনে মনে বললাম, যাও শালাবাবু, খেলতে যাও। চকোলেট পেয়ে চলে গেল নবাব। অপেক্ষা করতে লাগলাম তানহার জন্য। ওর আসতে দেরি হচ্ছে দেখে টেবিলের ওপর থাকা ওর ডায়েরিটা হাতে নিলাম আমি। একবার ভাবলাম খুলে দেখব, পরক্ষণেই আবার ভাবলাম, না, এটা ঠিক নয়। কারো ডায়েরি তার পারমিশন ছাড়া পড়া উচিত নয়। রেখে দিলাম আবার। কিছুক্ষণ পরে কারোর পায়ের আওয়াজ শুনতে পেলাম। ঘরের ভেতরে সবাই স্যান্ডেল ইউজ করে। আমার জন্য আলাদা স্যান্ডেল রাখা আছে মূলত ফটকের দ্বারে। সেখান থেকেই প্রতিদিন ঢুকতে বেরোতে চেঞ্জ করে। তাকালাম দরজার দিকে। গ্রিন কালারের জামা পরে এসে দাঁড়িয়ে আছে। মাথায় বরাবরের মতো ওড়না দেওয়া। চোখে কাজলও পড়েছে আজ। এছাড়া আর কোনো সাজসজ্জা নেই। এভাবে ওকে দেখে অপলক তাকিয়ে রইলাম আমি। সেও হয়তো চাইছিল আমি যেন তাকে দেখি, আর তাই হয়তো চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। কয়েক মুহূর্ত পরও বলল, ভেতরে আসবো কি? আমি যেন থমকে গেলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ, এসো। ও বইপত্র গোছগাছ করছে এমন সময় মনে মনে নিজেকেই নিজে বললাম, কে রে রিয়াদ, এরকম সিম্পল সাজে ওকে দেখে কাত হয়ে গেলি। কখনো যদি গর্জিয়াস সাজে দেখিস তখন কি হবে? হেসে নিজেকে নিজেই বললাম, আরে না, বিয়ের পর তো দুজন দুজনারই, তখন আর গর্জিয়াস সাজে সাজিলে কোনো অসুবিধা হবে না। কথাগুলো নিজের সাথে নিজে মনে মনে বললেও হাসিটা ঠিকই মুঠে ফুটে উঠেছিল, যে আমার খেয়ালে ছিল না। আমাকে এভাবে হাসতে দেখতে তানহা বলে উঠল, জনাব, বিয়ের আগে আমি আপনার সামনে গর্জিয়াস সাজে আসবো না কখনোই। ওর কথায় বরাবরের মতোই বিস্মিত হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না আমার। তানহাকে পড়াতে শুরু করলাম। এবার কিন্তু তাতে মনোযোগ দিতে পারছি না আমি। কি করে বা মনোযোগ দিব? এভাবে সামনে এসে যদি কোনো পরি বসে থাকে তাহলে তাকে পড়ানো কম দেখতেই মন চাইবে বেশি। ভাবতে লাগলাম কি বলে ওর সাথে আলাপ জোরে দেওয়া যায়। আমাকে অন্যমনস্ক দেখে তানহা জিজ্ঞেস করলো, স্যারের কি আজ শরীর খারাপ নাকি মন? বললাম, কিছুই খারাপ না, সবই ঠিক আছে, পড়ো তুমি। তানহা, তাহলে আপনি যে আমার সাথে কথা বলার ছুতো খুঁজছিলেন সেটার কি হবে? এবার আর আমি চুপ করে থাকতে পারলাম না। বললাম, আচ্ছা, সেদিন আমি যখন মনে মনে পাঞ্জাবির কথা ভাবছিলাম তখন তুমি সেটা বুঝে গিয়েছিলে। এরপর শপিং ব্যাগগুলো ইচ্ছে করে রেখে চলে যাচ্ছিলাম, সেটাও বুঝতে পেরে গিয়েছিলে। আবার আজও টের পেয়ে গেছো। তোমাকে গর্জিয়াস সাজে কখনো দেখলে কি হবে তা নিয়ে আমার মনে কী সব চলছিল তা। কিন্তু এত কিছু কি করে বুঝতে পারো তুমি? এবার তানহা বলতে লাগলো, দেখুন, আমি এই সবগুলো বিষয়কেই ইনসিডেন্স বা কাকতালীয় বলতে রাজি নই। এখানে বেশ কয়েকবার উপস্থিত সময়ে একজন পুরুষ মানুষের মনে চলমান ভাবনা পদ্ধতিকে বুঝতে পারা বা বর্ণনা করতে পারার যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে তাতে কৃতিত্ব আমাকে না দিলেও নারী জাতিকে ঠিকই দিতে হবে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তা কেন? তানহা, কেননা পৃথিবীতে বই পড়তে গেলে পড়াশোনা জানা হতে হয়, পড়তে জানতে হয়। কিন্তু পুরুষের মন পড়তে হলে কোনো নারীকে পড়াশোনা জানা হতে হয় না। এটি পড়তে পারার জন্য হৃদয় থেকে হৃদয়ে নির্বিচ্ছিন্ন সংযোগ থাকাটাই যথেষ্ট। বুঝেছেন এবার?
আমি এসব নিয়ে আর কোনো প্রশ্ন করার সাহসকে দেখালাম না। বললাম, পড়া শুরু করে যাক তাহলে। তানহা, আপনি তো দুপুরে খেয়ে আসেননি তাই না? এবার যেন আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। বুঝলাম, মন পড়তে পারার জন্য হৃদয় থেকে হৃদয়ে নিরবচ্ছিন্ন সংযোগ থাকলেই হয়। কিন্তু আমি যে দুপুরে খেয়ে আসিনি সেটা কি করে জানলো? সামনে থাকা বই খাতাগুলো ঠেলে সরিয়ে দিয়ে ওর দিকে তাকালাম। দৃষ্টিতে প্রশ্ন ছড়িয়ে দিলাম ওর দিকে। সেও বুঝে ফেলল আমি কি বলতে চাইছি, তাই নিজে থেকে বলতে শুরু করলো, এত অবাক হচ্ছেন কেন? আপনার রুমমেট রেজার মা গতকাল মারা গেছেন। তিনি বাড়িতে চলে গেছেন। আপনি বাসায় এক একা সময় পার করছেন। গতকাল রাতেও রান্না না করে বাইরে খেয়েছেন। সকালে নাস্তা করেছেন 4 বনরুটি। দুপুরে অলসে বিছানায় পড়েছিলেন, তবে রান্না করতে ভালো লাগেনি, আর তাই দুপুরের খাবারও খাওয়া হয়নি। কি ঠিক বললাম তো? সব কিছুরই একটা লিমিট থাকে, কিন্তু এত দেখছি আমার বিষয়ে সব কিছু একেবারে আনলিমিটেডভাবে বলে দিচ্ছে। আমার মুখে কোনো ভাষা নেই। বাকরুদ্ধ হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। এমন সময় ও বলে উঠল, হয়েছে হয়েছে, এত অবাক হতে হবে না। এই বিষয়টি শুধু আমি একা নয়, বরং এখন পর্যন্ত আপনারা ওই ফেসবুক পোস্টটি যারা যারা পড়েছেন তারা সবাই জানেন। বোকার মতো নিজের লাইফস্টাইলের সব কিছু বর্ণনা দিয়ে এভাবে কেউ পোস্ট দেয় নাকি? আসলে এই সোশ্যাল মিডিয়া এসে আমাদের আবেগ, ভালোবাসা, লাইফস্টাইল সব কিছুর প্রাইভেসির 12টা বাজিয়ে দিয়েছে। আমরা বুঝে না বুঝে নিজেদের সব ইনফরমেশন সেখানে শেয়ার করে দিই, যা কিনা পরবর্তীতে অনেকের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়াতে যাই শেয়ার করি না কেন বুঝে শুনেও ভেবেচিন্তে তারপর শেয়ার করা। বুঝেছেন? এই একটি পোস্ট নিয়ে যে তানহা আমাকে এভাবে ধুয়ে দিবে সেটা কখনো কল্পনা করিনি। এবার আর সাহস হলো না কথা বলার। মাথা নেড়ে বুঝিয়ে দিলাম, হ্যাঁ বুঝেছি। আমি বই খাতাগুলো ঠিক করছি, পড়ানো শুরু করব বলে। এমন সময় ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মনোযোগ দিয়ে পড়তে থাকুন, আমি গিয়ে ডাইনিংয়ে আপনার জন্য খাবার রেডি করছি। এই বলেও চলে গেল। ওর প্রস্থানে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবতে লাগলাম, যাই বলি না কেন, মেয়েটা আসলে খুব মিষ্টি। একেবারে আমাদের নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টির মতো। না না, ও আমাদের বালিশ মিষ্টির চেয়েও মিষ্টি। আজব, মনের মধ্যে হঠাৎ করে এমন ছেলে মানুষই চিন্তা ভাবনা কোথা থেকে যেন চলে এলো। তবে হ্যাঁ, তানহা মেয়েটাও মিষ্টি, আর আমাদের বালিশ মিষ্টিও খুব মিষ্টি। মিষ্টি ওর নামটাও। তখনই মনে মনে ঠিক করে ফেললাম, আরেকবার যখন বাড়ি যাব তখন ওদের জন্য বালিশ মিষ্টি কিনে নিয়ে আসবো। একবার খেলে সারা জীবন মনে রাখবে এই মিষ্টির কথা। মিনিট 5 পর তানহা এসে দরজার সামনে দাঁড়ালো। দুজনের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। ও না ডাকতে টের পেলাম তা। তাকালাম ওর দিকে। ও বলল, আসুন, খাবার রেডি। ডাইনিংয়ে এসে তো আমি আরও অবাক। যদিও বিরিয়ানি খাওয়াবে বলেছিল, কিন্তু এখন দেখছি এ যেন এক বিশাল মেহমানদারি। বেসিংয়ে হাত ধুতে ধুতে বললাম, এত আয়োজন কেন? আমাকে কি তোমার হাতি মনে হয়? তানহা খোঁচা মেরে বলল, তা মনে হলে তো কলা গাছের বন্দোবস্তই করতাম, তাই না? ওর দিকে তাকিয়ে একগাল হেসে বললাম, যাও, নবাবকেও নিয়ে এসো। আর তুমিও বসো। তানহা, না, আপনিই খান, আমরা খেয়েছি আগে। আমি, সালমা খালা কোথায়? ওনাকে যে দেখছি না। তানহা, সালমা খালার আমি একসাথেই খেয়েছি, কাজ করছেন হয়তো ওই দিকে। এমন সময় কেউ কলিং বেল বাজালো। তানহা এগিয়ে যাবে তখনই কোথা থেকে যেন সালমা খালা চলে আসলো, হাতে টিফিন বাক্স। তানহার চোখে খালার চোখ পড়তেই খালা বলল, মামনি, আমার রাকিব এসেছে, কল দিয়েছিল। তানহা একগাল হেসে বলল, আচ্ছা যান আপনি। খালা চলে গেলেন। আমি চেয়ারে বসতে বসতে বললাম, কে রাকিব? তানহা সোজাসুজি আমার বিপরীত দিকে চেয়ারে বসতে বসতে বলল, খালার ছেলের নাম রাকিব, ক্লাস 8-এ পড়ে। ও এতদিন ওর নানুর বাড়িতে থেকে পড়াশোনা করেছে। মায়ের বলাতে খালা ওকে এনে ময়মনসিংহে 8-এ ভর্তি করায়। খালা সাহস পাচ্ছিল না, কিন্তু মা বলেছেন সাপোর্ট দিবেন, তাই আনা। বিরিয়ানি যখন রান্না করছিলাম তখন মাই খালাকে বলেছিলেন তার ছেলেকে ফোন করে এনে তাকেও যেন বিরিয়ানি দেন, তাই টিফিন বাক্স করে পাঠাচ্ছেন। কথাগুলো শুনে রীতিমতো বিস্মিত হয়ে গেলাম আমি। বললাম, সত্যি, তোমার মায়ের মতো মানুষই হয় না। ওনার মতো সবাই যদি তাদের অধীনস্থদের সাথে নিজেদের সাধ্যমতো এমন ব্যবহার করত তাহলে কতই না ভালো হতো। তাহলে আর পত্রিকা, টিভিতে আমাদের এমন কোনো খবর দেখতে হতো না যে অমুক জায়গায় গৃহকর্মীকে মেরে হাসপাতালে পাঠালো মালিক।
তমুক জায়গায় গৃহকর্মীর হাত ঝলসে দিল মালিক, এই সেই। আমার কথাগুলো শুনে তানহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে, এবার খাওয়া শুরু করুন তো। খেতে লাগলাম আমি। খাবারের টেস্টের বর্ণনা দিলে পাঠকের জিভায় পানি চলে আসতে পারে ভেবে লেখক তা এড়িয়ে গেলেন। খেতে খেতে বললাম, তোমার ফিউচার ড্রিম কি? মানে কি করতে চাও বা হতে চাও? তানহা, পড়াশোনা তো করছি। পড়াশোনা শেষ করে কি করব না করব সেটার ডিসিশন আমি একা তখন নিব না। আর এখনও অগ্রিম নিতে চাইছি না আমি। তাহলে কার থেকে বা সাথে নিবে? তানহা, আপনার থেকে। ওর সমস্যা হলো সব কিছু অকপটে বলে দেয়, স্পষ্টবাদী তার দারুণ ওর। বললাম, আমার থেকে, কিন্তু কি করে? টেবিলের উপর থাকা একটি নাইফ হাতে নিয়ে তানহা বলল, আপনি এমন একটা ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। শুনুন, যদি কোনো উল্টাপাল্টা করেছেন তো এই নাইফ দিয়ে আমি আপনাকে খুন করে তারপর জেলে যাব, মনে থাকে যেন। হুম। ওর কথা শুনে হেসে দিলাম আমি। খাবারে মন দিলাম এবার। আমি খাচ্ছি আর মনোযোগ দিয়ে তা দেখছি। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। আমি তাকাতেই বলে উঠল, মা ফোন দিয়েছে। ও রিসিভ করে কথা বলা শুরু করেও থামিয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যে ওর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। আমিও খাওয়া বন্ধ করে দিলাম। অপেক্ষা করতে লাগলাম ওর কথাগুলো বলা শেষ হওয়ার। না, ও কথা বলছে না, শুধু শুনেই যাচ্ছে। কিন্তু আন্টি কি এমন বলছে যে তা শুনে ওর চেহারাটা এমন হয়ে গেল? যতই সময় যাচ্ছে আমার ভিতরে ততই দুশ্চিন্তার উৎকণ্ঠা বেড়েই চলেছে। প্রায় কয়েক মিনিট ধরে তানহা চুপচাপ শুধু কথা শুনেই গেল, বিপরীতে তো শব্দটিও করেনি। ও এবার ফোনটা রাখলো টেবিলের ওপর। চোখে মুখে এক অদ্ভুত অজানা সংশয়ের ছাপ লক্ষ্য করলাম আমি। নিচু স্বরে বললাম, কি হয়েছে তানহা? সব কিছু ঠিকঠাক আছে তো? আন্টি ঠিক আছেন তো? তানহা বলতে লাগলো, রুবি ফোন করেছিল মায়ের ফোন থেকে। মা এখন ওদের বাসাতেই আছেন। ও বলছিল ওনাকে মাকে আন্টিকে বলতে শুনেছে যে মা আমাদের বিষয়ে সব কিছু জেনে গেছেন। আর বলল ওনাকে মাকে এটাও বলতে শুনেছি যে দেখ সারা, আমার একটাই মেয়ে, ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার নিশ্চিন্ত। আর সালমাকে বলেছি রিয়াজ যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ যেন লুকিয়ে হলেও ছায়ার মতো ওদের সব মুভমেন্টের ওপর নজর রাখে। ওরা কি বলে না বলে সব কিছু যেন জেনে আমাকেই জানায়। বুঝলি সারা, মেয়েটাকে নিয়ে বড্ড টেনশন হয় আমার। এমন আরও অনেক কথা বলেছে ও। আমার গলা দিয়ে আর যেন কোনো খাবার নামলো না। উঠে গিয়ে হাত ধুয়ে নিলাম। খেয়াল করেছি এমন সময়টাতে সালমা খালা দাঁড়ে কাছে কোথাও ছিল না। এবার তানহাকে বললাম, আমি রিডিং রুমে যাচ্ছি, তুমি এসো। এ বলে আমি চলে আসলাম রিডিং রুমে। বসে অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। ভাবতে লাগলাম আমি, তাহলে কি আন্টি আমাদের বিষয়ে সব কিছু জেনে ফেলেছেন? আমরা যে নিজেদের মধ্যে এত এত কথা বলেছি সব জেনে ফেলেছেন উনি? যদি তাই হয় তাহলে আমি কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? যদি উনি জিজ্ঞেস করে বসেন, তোমার ওপর আমার স্বামীর এত ভরসা ছিল, আমারও ছিল, অথচ সেই তুমি কিনা এমন করলে? কথাগুলো ভাবতে ভাবতে নিজেই নিজেকে প্রশ্ন করলাম, রিয়াদ, যদি এমনটি হয় তাহলে তখন তুই কি উত্তর দিবি বল? কোন সদুত্তর আছে কি তোর কাছে? কিছুক্ষণ পর তানহা আসলো। উপস্থিতি টের পেয়ে ওর দিকে তাকিয়ে চোখগুলো সরিয়ে নিলাম আমি। ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। খুব কান্নাকাটি করে এসেছে ও। ফর্সা মানুষ, কাঁদলে চেহারাটা যেন রক্তিম বর্ণ ধারণ করে ফেলে। চোখগুলো ফুলে গেছে। বুঝতে পারছি ওর শরীরটা এখন নিস্তেজ হয়ে আসছে। তাই উঠে দাঁড়িয়ে ওকে বললাম, যাও তুমি রেস্ট করো গিয়ে, আমি আন্টির সাথে ফোনে কথা বলে নিব। প্রয়োজনে রাতে বাসায় এসে সরাসরি ওনার সাথে কথা বলবো। তুমি ভেবো না এসব নিয়ে, আমি এখন যাচ্ছি। এই বলে আমি চলে আসতে লাগলাম। দরজায় এসে দাঁড়িয়ে গেলাম আবার। পাগুলো যেন সামনে এগোচ্ছিলই না। ফিরে তাকালাম ওর দিকে। ঠায় দাঁড়িয়ে আছে তানহা। ওর চোখ দুটো যেন শ্রাবণের মেঘ বৃষ্টি হয়ে ঝরছিল। গলাটা শুকিয়ে গেল আমার। এমন পরিস্থিতির মুখোমুখি দুজনকে কখনো হতে হবে তা ভাবিনি কেউ। মনের অজান্তে যেন আমার চোখ দুটো নিমিষেই ভিজে গেল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। পুরুষ মানুষ নাকি খুব সহজে কাঁদে না কখনো। আমিও এত সহজে কাঁদছি না। কান্না আটকে রাখবই বা কী করে? তানহাকে এভাবে কাঁদতে দেখে আমার ভেতরটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তবুও আমায় ওকে রেখে বাসায় ফিরতে হলো এক বুক হাহাকার নিয়ে, এক সমুদ্র দীর্ঘশ্বাস নিয়ে। ফিরতে হলো আমায়। একা একা অন্ধকারে শুয়ে আছি আমি। না, আজ আর ভালো লাগছে না।
শুয়ে শুয়ে ভাবছি তানহার মায়ের সামনে গিয়ে কী করে দাঁড়াবো। এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠতেই আটকে উঠলাম আমি। তানহার মাই কি তাহলে এখন ফোন দিয়েছেন? তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখি, যা ভেবেছিলাম তাই। আন্টি ফোন দিয়েছেন। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, এখন কোথায় আছো তুমি? আমি, আন্টি আমি বাসায় আছি এখন। কেন? আন্টি, আজ আমাদের সাথে ডিনার করতে পারবে কি? মানে, যদি তোমার কোনো ব্যস্ততা না থাকে তাহলে আর কি। আমি, আচ্ছা আন্টি, অসুবিধে নেই, আমি আসব। আন্টি, খুশি হলাম বাবা, 9টার আগে আসলেই হবে। আচ্ছা আন্টি। ফোনটা কেটে দিলেন উনি। ওনার কথাবার্তায় কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেল না। কিন্তু কি করে হতে পারে এটা? এর আগে তো কখনো এভাবে ফোন করে ডিনারের জন্য ডাকেননি। ভাবতে লাগলাম আমি, তার মানে কি আন্টি সারা আন্টির সাথে কথা বলে কোনো সিদ্ধান্তে পৌঁছে গেছেন? যদি এমনটাই হয়ে থাকে তাহলে সেটা কিসের সিদ্ধান্ত হতে পারে? না, নিজের কাছ থেকে প্রশ্নগুলোর কোনো সদুত্তর পাচ্ছিলাম না আমি। তাই দুশ্চিন্তা ক্রমশ এসে আমাকে গ্রাস করে ফেলতে লাগলো। ঘামতে লাগলাম আমি। ভাবলাম গোসল করে নিলে কেমন হয়, শরীরটাও ফ্রেশ হবে, আবার মনটাও কিছুটা ফুরফুরে হবে। এদিকে ঘড়ির কাঁটাও এগিয়ে চলেছে। আবার আন্টির কথা মতো 9টার আগেই সেখানে গিয়ে পৌঁছাতে হবে। তাই চটজলদি গোসলটা সেরে ফেললাম। রেডি হয়ে রওনা হলাম তানহাদের বাসার উদ্দেশ্যে। আমি যখন তানহাদের বাসার সদর দরজার সামনে দাঁড়িয়ে, ঘড়ির কাঁটা তখন 8:40। কলিং বেল চাপলাম। একবার, দুবার, তিনবার চাপলাম। এরপর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেকেই কলিং বেলের সামনে গিয়ে এমন ভাব করেন যেন তার পেছনে বনের সিংহ তাড়া করেছে। বিরতিহীনভাবে সুইচ চাপতেই থাকেন। এটা ঠিক নয়। একবার, দুবার, বড়জোর 3বার বাজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ভেতরের মানুষগুলোকে তড়িঘড়িতে ফেলে দিবেন না। কিছুক্ষণ পরে এসে কেউ দরজা খুলল। তানহা। কিন্তু এ তো সেই তানহা নয় যাকে আমি দিনের বেলায় দেখে গিয়েছি। এই তানহার মুখে উজ্জ্বল হাসি, বেশ চনমনে দেখাচ্ছে। হাসিতে কিছুটা রহস্যেরও ছাপ রয়েছে। ভেতরে আহ্বান করলো আমায়। ঢুকলাম। ও এবার দরজা বন্ধ করে দিয়ে ডাইনিং রুমের দিকে চলে গেল। এমন সময় এর আগে কখনো আসিনি আমি। আমাকে দেখে নবাব দৌড়ে এলো চকলেটের জন্য, কিন্তু আমার সে খেয়ালই ছিল না, থাকবেই বা কী করে। এ সময় তো আর আসা হয়নি কখনো। আন্টি আসলেন। আমায় দেখে হেসে দিলেন তিনি। নবাবকে সামলে নিয়ে বললেন, তায়েফ, তোমার ভাইয়া কাল তোমার জন্য অনেক চকলেট আনবেন। আজ এমন করে না বাবা। তায়েফও তার মায়ের কথা মতো চলে গেল। ব্যস্ত হয়ে গেল খেলনা নিয়ে। কিন্তু বিস্মিত হলাম তায়েফকে অন্যদিনের মতো আমাকে স্যার হিসেবে না বলে ভাইয়া বলে পরিচয় দিতে। এবার উনি আমায় সোফায় বসতে বললেন। বসলাম। পাশের সোফায় বসলেন উনি নিজেও। সামনে টেলিভিশন চলছে। তাতে চ্যানেল যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম সংস্থা বিবিসিতে দেওয়া। বিবিসির পূর্ণরূপ হল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এবার উনি রিমোটটি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, রিমোটটি নাও। এখানে 170টি চ্যানেল আছে। সেগুলোর মধ্যে সারাক্ষণ সিনেমা দেখায় এমন কিছু চ্যানেল আছে, সারাক্ষণ গান দেখায় তেমন কিছু চ্যানেল আছে, সারাক্ষণ শুধু খবর প্রচার করে তেমনও আছে। এছাড়া আরও বহু ধরনের চ্যানেল রয়েছে। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি ক্যাটাগরির চ্যানেল দাও। রিমোটটি হাতে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আল জাজিরা ইংলিশ চ্যানেলটি আছে কি? আন্টি, হ্যাঁ আছে, 70-এ। এবার আমি 70-ই দিলাম। আল জাজিরাও একটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদের সহোদর দুটো চ্যানেল, মূলত আরবি। এর সদর দফতর কাতারের দোহায়। আল জাজিরায় রেখে রিমোটটি ওনার দিকে এগিয়ে দিলাম। আমার এমন কাজে উনি মুচকি হাসলেন। বুঝতে পারলাম আমার কী ধরনের চ্যানেলের রুচি সেটাই যাচাই করলেন। এবার বললেন, রিয়াদ চলো, এবার মূল কথায় আসা যাক। আমি বললাম, জি আন্টি বলুন। উনি বলতে লাগলেন, দেখো রিয়াদ, আমাদের বাসায় আসা যাওয়া হয় তোমার প্রায় 4 বছর হতে চলল। তুমি এটা জেনে হয়তো অবাক হবে যে তোমাকে তানহার শিক্ষক হিসেবে আনাটা ছিল আমার মতের বিরুদ্ধে। বলতে, আমি তানহার টিউশন ফির পিছনে মাসিক 15-20 হাজার টাকাও খরচ করতে রাজি ছিলাম। আর তাও দুজন স্পেশাল টিচারের সাথেও আলাপ করেছিলাম। ঠিক তখনই তোমার আঙ্কেল দেশে আসেন এবং কিভাবে যেন তোমায় নিয়ে আসেন। এ নিয়ে তোমার আঙ্কেলের সাথে আমার বেশ মনমালিন্য হয়। আর তাই তোমার পেছনে আমি গোয়েন্দা লাগিয়ে দিই। সেই কাজটি করে তোমাদের সালমা খালা। তাকেই ছায়ের মতো তোমাদের ওপর নজর রাখতে বলি।
কিন্তু তার দেওয়া ইনফরমেশনও আমার পর্যবেক্ষণ সব মিলিয়ে একটা সময় আমি নিজের কাছেই হেরে যাই। এটা মেনে নিতে বাধ্য হয়ে যে আমার নয়, বরং তোমার আঙ্কেলের সিদ্ধান্তই সঠিক ছিল। কথাগুলো বলে তিনি থেমে গেলেন। আমি ওনার দিকে চেয়ে রইলাম। উনি আমার মায়ের মতো। আর কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আই কন্ট্যাক্টটা খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এটি ইন্টারভিউর ক্ষেত্রে বেশ কার্যকর। চোখে চোখ রেখে কথা বলা। বললেন, চলো ডিনার করে নেই, পরে আলাপ করব। আমি, আপনার যেমন মর্জি। ডাইনিংয়ে সবাই আজ একসাথে, আন্টি, তানহা ও নবাব, সাথে আমিও। এত কিছুর পরও আমার মন থেকে দুশ্চিন্তার কালো মেঘ মুহূর্তের জন্য সরেনি। খাবারের সময় কোনো কথোপকথন হলো না। খাবার শেষ হতেই হাত ধুয়ে দাঁড়াতেই আন্টি বললেন, তুমি গিয়ে বসো, আমি আসছি। আমি চলে আসলাম। ভাবছি এতক্ষণ আন্টি যা যা বললেন তা তো ঠিকই আছে, কিন্তু পরে আর কি অপেক্ষা করছে কে জানে। কিছুক্ষণ পর আন্টি আসলেন। ওনার উপস্থিতি টের পেয়ে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই। আমাকে বসতে বলে তিনিও বসলেন। আবারও বলতে শুরু করেন, এরপর তোমার সম্বন্ধে সব কিছু আমার কাছে পজিটিভ ইনফরমেশনই এসেছে, কিন্তু সেদিন একটা খারাপ বিষয় সামনে চলে আসে, রুবির বিষয়টা। আমি সেদিন ছাদে তানহাকে রুবির সাথে কথা বলতে শুনে ফেলি। মেয়েটাকে আমার বেশ চিন্তিত আর হতাশাগ্রস্ত দেখাচ্ছিল। আমি ঠিক করি এর পুরো কারণটা জানব, আর তাই একটা প্ল্যান বানাই। সে মতো রুবিদের বাসায় যাই এবং ততক্ষণে ওদের বাসায় অবস্থান করি যতক্ষণ তুমি আমাদের বাসায় থাকো। রুমি আমার পাতা ফাঁদে পা দেয়। ওর ফোনে টাকা নেই সেই অজুহাতে ও আমার ফোন নেয় তানহার সাথে কথা বলতে। আমি আগে থেকে ফোনে অটোকল রেকর্ড অন করে রেখেছিলাম। ঘুঘু এবার ফাঁদে আটকা পড়ে। তোমাকে জড়িয়ে আমার মেয়েকে নিয়ে বলা ওর সব কথা রেকর্ড হয়ে যায় ওই কলে। রেকর্ড হয় সারাও আমাকে নিয়ে বলা কথাগুলো। আমি ফেরার সময় হেডফোন দিয়ে এগুলোই শুনতে শুনতে এলাম। আমার বোনটা জানে না তার মেয়ে কতটা নিচে নেমে গেছে, কিন্তু আমি কোনো ভুল পদক্ষেপ নিতে পারবো না আমার মেয়ের জীবন নিয়ে। তুমি চাইলেই আমার মেয়ের ইমোশনকে আশকারা দিয়ে যা খুশি তাই করতে পারতে, কিন্তু তুমি ওর ইমোশনের কোনো ভুল ফায়দা তোলনি। এমনিতেই তোমার জন্য আমার মনে জায়গা ছিল, আর এখন তো আমাদের সবার মনকেই তুমি তোমার করে নিয়েছো। আন্টি থেমে গেলেন। এবার সোফা থেকে উঠে দাঁড়ালেন। আমিও দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে বললেন, তুমি বসো, আমি একটু আসছি। এ বলে তিনি চলে গেলেন তানহার বেডরুমের দিকে। শুনতে পেলাম তিনি তানহার রুমেও ঢুকেছেন। এতক্ষণে আন্টির মুখে এসব কথা শুনে রীতিমতো আমি শীতল হয়ে গিয়েছি। নিজের কানকে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এলেন। হাসি মুখে এলেন। এবার সোফায় বসে বললেন, তোমার অভিভাবক কে কি আছেন? আমি আমতা আমতা করে বললাম, বাবা মা দুজনে আছেন। আন্টি বলেন, বাকি কথা তোমার বাবার সাথেই হবে। ওনাকে আসতে বলো একদিন, কেমন? আমার আর বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে। আবেগে আতফুল্ল হয়ে গেলাম আমি। কিন্তু এমনটি এভাবে হবে কোনোদিন তার স্বপ্নেও ভাবিনি। লজ্জা দূরে ঠেলে দিয়ে বলেই ফেলাম, কিন্তু আন্টি, আমি যে এখনও কোনো চাকরি পাইনি। আন্টি, তুমি চাকরি পাওনি মানে? চাকরি তুমি মানুষকে দিবে। তোমার মতো এত পড়াশোনা জানা একজন ছেলে যাবে নাকি ওই 10-15 হাজার টাকার চাকরি করতে? এদেশে আছে নাকি শিক্ষিতদের যথার্থ কদর? শোনো, তুমি বিজনেস করবে, টাকা আমি দেব, তবে 1 টাকাও মেয়ের যৌতুক হিসেবে নয়, পুরোটাই ঋণ হিসেবে। তুমি কি বলো, নেবে নাকি যৌতুক? আমি এবার লজ্জায় পড়ে গেলাম। কি শুরু করলো এইসব? বললাম, আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? যৌতুক নেব কেন? এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই কখনো নিতে পারে না। আর যারা যৌতুক নেয় তারা আসলে মানুষই নয়। আন্টি, শোনো, আমার ঋণের টাকা তোমার থেকে পাই পাই করে বুঝে নেব আমি। যাও, অনেক রাত হয়েছে, এসব নিয়ে পরেও কথা বলা যাবে। আমি উঠে চলে আসব। এমন সময় উনি পেছন থেকে আবারও ডাকলেন। দাঁড়ালাম আমি। বললেন, রুবিদের বাসায় যে শুক্রবারে যাবার কথা ছিল সেটা ক্যান্সেল করে দিয়ে এসেছি। রুবির জন্য অন্য টিচারের ব্যবস্থা করে দিয়েছি। ওইসব নিয়ে ভেবো না। এবার আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তানহা কেন এত স্পষ্টভাষী। গাছ যেমন, গাছের ফলও তেমন, মা যেমন তার মেয়েও তেমন। আন্টির মুখে কথাগুলো শোনার পর বেরিয়ে এলাম বাসা থেকে। বেরিয়ে কল দিলাম তানহাকে। রিং হচ্ছে, রিসিভ করলো। আমি কে বলে কথা শুরু করব সেটারই কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। অপর প্রান্তে তানহা খুব এক্সাইটেড, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। বেশ খানিকটা সময় কেটে গেলেও আমি কিছু বলছি না দেখে তানহা বলে উঠল, তা মাস্টার মশাই,
নিজের বিয়ের বন্দোবস্ত তো প্রায় হয়েই গেল, এবার আমাকে বালিশ মিষ্টি খাওয়ান। আমি আর নিজের হাসি আটকে রাখতে পারলাম না। বললাম, খাওয়াবই তো। বিয়ে করে তোমায় বালিশ মিষ্টির দেশে নিয়ে যাব, তখন দেখব কত খেতে পারো। আমার কথা শুনে ওপাশে তানহাও হাসতে শুরু করলো। সমাপ্ত। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।